এরপর নাইট্রোজেনটা দেখা যাক। নাইট্রোজেনের কনফিগারেশন 1s2, 2s2, 2p3। তাহলে n n এটা 2p3 হলো, 2p3 হলো। তাহলে মোট কটা ইলেকট্রন ভ্যালেন্স সেলে? 2 আর 3 5, 5 আর 5 10, 1 2 3 4 5 6 7 8 9 10। নাইট্রোজেন কি হওয়া উচিত? N2 ডায়াম্যাগনেটিক হওয়া উচিত। এমওটি কি বলছে? কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে ডায়াম্যাগনেটিক। এক্সপেরিমেন্ট কি বলছে? এক্সপেরিমেন্টও একই কথা বলছে। এমওটি যা বলছে এক্সপেরিমেন্ট তাই বলছে। আমরা আগে দেখেছি মলিকুলার অরবিটাল থিওরির শুরুতে যখন আমরা ভিভিটি লিমিটেশনগুলো পড়ছিলাম তখন দেখেছি যে N2 ডায়াম্যাগনেটিক হয় এবং সেটা মিলে যাচ্ছে। তাহলে এখানে একটা ডিসপিউট তৈরি হচ্ছে। এখন আরেকটা সমস্যা হলো যে নাইট্রোজেনকে পাওয়া যাচ্ছে কেমিক্যালি ইনার্ট, অর্থাৎ কম্পেয়ার টু অক্সিজেন অ্যান্ড আদার নিয়ারবাই এলিমেন্টস, নাইট্রোজেন ইজ ফাউন্ড টু বি, ডাইনাইট্রোজেন ইজ ফাউন্ড টু বি কেমিক্যালি ইনার্ট, অর্থাৎ নাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বলতে এইভাবে ভাবলে হবে না যে এটা হিলিয়াম বা আর্গনের মতো আচরণ করে। হিলিয়াম আর্গন তো রিয়াক্টই করে না, ওরা টোটালি ইনার্ট। কিন্তু নাইট্রোজেনের যে কেমিক্যাল ইনার্টনেস এটা বলতে চাইছি যে ভিগোরাস কন্ডিশনে বিক্রিয়া করে, নর্মাল কন্ডিশনে বিক্রিয়া করে না। আমরা যদি এভলিউশনটা মাথায় রাখি যে আস্তে আস্তে এককোষী প্রাণী থেকে আজকের মানুষ, তাহলে এই যে আমাদের যে রেসপিরেশনের যে সিস্টেমটা সেখানে যে অক্সিজেনকে চয়েস করেছে এভলিউশন অ্যাজ দ্য গ্যাস দ্যাট ইজ রেসপন্সিবল ফর রেসপিরেশন, সেখানে নাইট্রোজেন বেশি থাকা সত্ত্বেও কেন নাইট্রোজেনকে সিলেক্ট করলো না প্রকৃতি? প্রকৃতি অক্সিজেনকে সিলেক্ট করলো কিন্তু নাইট্রোজেনকে সিলেক্ট করলো না। অথচ নাইট্রোজেন আছে প্রায় 80%, অক্সিজেন তার 4 ভাগের 1 ভাগ আছে। তার কারণ ডাইঅক্সিজেন ইজ রিঅ্যাক্টিভ অ্যান্ড ডাইনাইট্রোজেন ইজ হাইলি ইনার্ট। কখন এই নাইট্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? যখন আমরা ম্যাগনেসিয়ামের ফিতাকে আগুন জ্বালিয়ে বাতাসে ধরি তখন কিছুটা নাইট্রোজেন বিক্রিয়া করে। যখন আকাশে বাজ পড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় তখন বাজ পড়ার সময় কিছুটা নাইট্রোজেন বিক্রিয়া করে। জেট প্লেন গেলে জেট প্লেনের গায়ে যে ফ্রিকশনটা হয় সেই হিট থেকে তৈরি হয়। আবার কিছু লেগুমিনাস প্লান্ট আছে যাদের রুটে একটা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। তাহলে নাইট্রোজেন বিক্রিয়া করতে চায় না। এই ব্যাপারটার এক্সপ্লানেশন যদি আমরা এমওটি থেকে পেতে চাই তাহলে একটা এক্সপ্লানেশন আসছে যে নাইট্রোজেনের সমস্ত ইলেকট্রনগুলো ওদের যে অ্যাটমিক অরবিটাল তার যে এনার্জি সেখান থেকে নিচে নেমেছে, অর্থাৎ মলিকুলটা তৈরি হওয়ার সময় স্টেবল হয়েছে। এই স্টেবিলিটির জন্য ডাইনাইট্রোজেন ইজ কেমিক্যালি ইনার্ট, অর্থাৎ এখান থেকে যদি ইলেকট্রন বের করতে হয় বা একে যদি পার্টিসিপেট করাতে হয় তাহলে এই ইলেকট্রনগুলোকে আবার এখানে নিয়ে আসতে হবে, এক্সাইট করতে হবে। তাহলে এটা একটা কারণ ফর দ্য ইনার্টনেস অফ নাইট্রোজেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে অ্যাসিটিলিনে ট্রিপল বন্ড আছে, আবার ডাইনাইট্রোজেনেও ট্রিপল বন্ড আছে। ডাইনাইট্রোজেনের যে ট্রিপল বন্ড আছে সেটা আমরা ভিভিটিতে দেখেছি। আমরা এমওটির সাহায্যে একবার এক্ষুনি দেখে নিতে পারি যে বন্ড অর্ডার অফ ডাইনাইট্রোজেন কেমন হবে। এটা হাফ ইন্টু বন্ডিং মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রনস। তাহলে বন্ডিং কত? 2, 2 আর 2 4, 4 আর 4 8, এরা হচ্ছে বন্ডিং। অ্যান্টিবন্ডিং কত? শুধু 2, তাহলে 8 থেকে 2 বিয়োগ গেল, তাহলে 6/2 অর্থাৎ 3 মিলে যাচ্ছে। তাহলে যদি ট্রিপল বন্ড হয় তাহলে একটা সিগমা দুটো পাই,
অ্যাসিটিলিনের ক্ষেত্রেও একটা সিগমা দুটো পাই। এই দুটো পাই বন্ড থাকার জন্য অ্যাসিটিলিন কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ। তাহলে একই on the same line of argument we can say that dinitrogen must have been reactive. এর যেহেতু দুটো পাই বন্ড আছে, পাই বন্ড হচ্ছে উইক বন্ড, কারণ তাদের ওভারল্যাপিংয়ের এক্সটেন্টটা কম, সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয়, তাই অ্যাসিটিলিন যেহেতু রিঅ্যাক্টিভ লেস ইনার্ট, তাহলে এরও তাই হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে নাইট্রোজেন ইনার্ট। তাহলে এনার্জির দিক দিয়ে একটা এগ্রিমেন্ট পেলেও কিন্তু যেহেতু এর বন্ড অর্ডার 3 অর্থাৎ একটা সিগমা হবে, দুটো পাই হবে, এতগুলো পাই বন্ড থাকা সত্ত্বেও ইনার্ট কেন, সেটা কিন্তু এই এমওটি থেকে এক্সপ্লানেশনটা আসছে না। তাহলে আপাতত তিনটে ডিসপিউট। একটা বিটুর ডায়াম্যাগনেটিক পাচ্ছি এখান থেকে, কিন্তু এক্সপেরিমেন্ট বলছে প্যারাম্যাগনেটিক। C2 প্যারাম্যাগনেটিক পাচ্ছি এমওটি থেকে, এক্সপেরিমেন্ট বলছে ডায়াম্যাগনেটিক। আর নাইট্রোজেনের ইনার্টনেসের কোনো সলিড এক্সপ্লানেশন নেই। তখন এই এমওটি যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করা হয়েছিল সেটাকে আবার খুঁটিয়ে দেখা হলো। তখন একটা নতুন রুল পাওয়া গেল, এমন নয় যে জোর করে দেওয়া হয়েছে, একটা নতুন রুল পাওয়া গেল। তাতে দেখা গেল যে অরবিটালস হ্যাভিং সেম সিমেট্রি রিপেল ইচ আদার। এখন এটা করার জন্য আমি এই আশেপাশের লেজুরগুলোকে একটু মুছে দিই। এগুলো কিন্তু পরীক্ষায় আঁকতে হবে, আমি জাস্ট এখানটাতে আমি অন্য জিনিসটার ওপর গুরুত্ব দিতে চাইছি বলে আমি শুধু এমোগুলোকে রাখলাম, ঠিক আছে। শুধু এমোগুলোকে রাখলাম, বাকি জিনিসগুলোকে রাখছি না। যে রুলটার কথা বলছি সেটা হচ্ছে নন ক্রসিং রুল ইন কোয়ান্টাম মেকানিক্স। সেটা স্টেটমেন্ট হচ্ছে অরবিটালস অর্থাৎ মলিকুলার অরবিটালস হ্যাভিং সেম সিমেট্রি repel each other. According to non-crossing rule of quantum mechanics, molecular orbitals having identical symmetry repel each other. অর্থাৎ যাদের সিমেট্রি এক হবে তারা পরস্পরকে রিপেল করবে। এবার সেই রিপালশনের ফলে কি হচ্ছে সেটা একটু দেখি। এখানে কার কার সিমেট্রি একই আছে সেটা আগে দেখব। সিগমা 2s কেমন করে তৈরি হয়? সিগমা 2s হচ্ছে এটা একটা 2s আর এটা একটা 2s, প্লাস মাইনাস। তাহলে যে মলিকুলার অরবিটালটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম। অর্থাৎ এর সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রয়েছে। সিলিন্ড্রিক্যাল সিমেট্রি অর্থাৎ দুটো নিউক্লিয়াসের মাঝে একটা ইলেকট্রন ক্লাউড এরকম সিলিন্ডারের মতো রয়েছে, এটাকে বলছে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। এবার সিগমা 2pxটাকে দেখা যাক। সিগমা 2px কেমন হবে? আমি এটা মুছে দিই, তাহলে আমি একটু জায়গা পাবো।
যখন সিগমা 2px তৈরি হচ্ছে তখন দুটো 2px এর মধ্যে ফেজে ওভারল্যাপ হচ্ছে। তাহলে এখানেও কি হলো, এখানেও সিলিন্ড্রিক্যাল সিমেট্রি তৈরি হলো। তাহলে এটা হচ্ছে সিগমা 2s, এটা হচ্ছে সিগমা 2px। এটারও সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, এটারও সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, অর্থাৎ ঘোরালে কোনো পরিবর্তন নেই। তাহলে এই দুটো হচ্ছে কিন্তু অরবিটালস হ্যাভিং সেম সিমেট্রি, মার্কিং করে রাখলাম সিগমা 2s আর সিগমা 2px। এবারে যখন আউট অফ ফেজে মিট করবে তখন কি হবে, অর্থাৎ এটা যদি মাইনাস হয়, এটা যদি প্লাস হয়, তখন দেখা যাচ্ছে অর্থাৎ নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউড থাকছে না, একটা নোডাল প্লেন পেরিয়ে যাচ্ছে। নোডাল প্লেন মানে হচ্ছে যে প্লেনটাতে কোনো ইলেকট্রন ক্লাউড পাওয়া যাবে না। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফলে মাঝের ইলেকট্রন ক্লাউডটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিগমা স্টার 2px। আবার এটার ক্ষেত্রে কেমন হচ্ছে, আচ্ছা এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এরকম হয়ে যাচ্ছে। এখানেও তাই কি হচ্ছে, একটা নোডাল প্লেন এদিকে পাস করছে। তাহলে এটারও সিলিন্ড্রিক্যাল সিমেট্রি আছে, কিন্তু মাঝে নোডাল প্লেন রয়েছে, এরও মাঝে নোডাল প্লেন রয়েছে। তাহলে সিগমা স্টার 2s আর সিগমা স্টার 2px এদেরও কি হচ্ছে, একই সিমেট্রি রয়েছে। তাহলে এটাকে আমি মার্ক করছি। আচ্ছা এই স্টার গুলিয়ে ফেললে হবে না, এটা আমি সিমেট্রি সেম যাতে তাদেরকে মার্কিং করছি। তাহলে সিগমা স্টার 2s কোনটা, এইটা, তাহলে এটাকে মার্কিং করলাম, আর সিগমা স্টার 2px এটাকে মার্কিং করলাম। তাহলে অরবিটালস হ্যাভিং সেম সিমেট্রি রিপেল ইচ আদার, অর্থাৎ এরা পরস্পরকে রিপেল করবে। পাই একাধিক নেই, তাই আমি পাইটাকে আঁকিনি, শুধুমাত্র একটা সেট আছে ওরা। তাহলে কার সাথে কার রিপালশন হচ্ছে, এর সাথে এর রিপালশন হচ্ছে। রিপালশন মানে হচ্ছে এর এনার্জি বেড়ে যাবে, এর এনার্জি কমে যাবে, অর্থাৎ পরস্পরের থেকে দূরে সরবে। তাহলে এনার্জির দিক দিয়ে, এটা যেহেতু এনার্জির অ্যাক্সিস, এনার্জির দিক দিয়ে এ নিচে নেমে চলে এলো। তাহলে এটা হয়ে গেল সিগমা 2s, ঠিক আছে, এটা হয়ে গেল সিগমা 2s, নিচে নেমে চলে এলো। এইটা আচ্ছা এটাকে করে নিই, এটা রিপালশন হলো, এটা যতটা নিচে নামলো এটা ততটা উপরে উঠবে। তাহলে এটা চলে এলো এখানে সিগমা স্টার 2px, সরি এটা সিগমা 2px। আবার বলছি এটার সাথে এটা রিপালশন হচ্ছে কারণ এদের সেম সিমেট্রি। তাহলে সিগমা 2s নিচে নেমে গেল, সিগমা 2px ওপর উঠে গেল। এদের মধ্যে যদি রিপালশন হয় তাহলে কি হবে, এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। তাহলে এর এনার্জি বেড়ে গিয়ে এখানে আসবে, এর এনার্জি কমে গিয়ে এখানে আসবে। আর কি হচ্ছে, আর হচ্ছে এটার সাথে এটার, তাহলে এদের মধ্যে যে দূরত্বটা আছে সেটাও বেড়ে যাবে। তাহলে এ নিচে নেমে চলে এলো, এটা হচ্ছে নাম সিগমা স্টার 2s, আর এ ওপরে চলে গেল, এটার নাম হচ্ছে সিগমা স্টার 2px। পায়ের ওপর কোনো প্রভাব পড়েনি। তাহলে পাই কোথায় ছিল, যেখানে ছিল সেখানেই থাকবে, অর্থাৎ পাই স্টার 2py, পাই স্টার 2pz, আর এটা যেখানে ছিল সেখানেই থাকবে, অর্থাৎ পাই 2py, পাই 2pz। আরেকবার দেখিয়ে দিই, এইটা নিচে নেমে গেছে রিপেল করে, এইটা ওপরে উঠে গেছে রিপেল করে। তাহলে এদের মধ্যে দূরত্বটা বাড়লো, তবেই রিপালশন। এইটা নিচে নেমে গেছে রিপেল করে, এটা ওপরে উঠে গেছে রিপেল করে। তাহলে এদের মধ্যেও কিন্তু দূরত্বটা বাড়লো। সিগমা স্টার রিপেল ইচ আদার, সিগমা অ্যান্ড সিগমা রিপেল ইচ আদার। বোঝা গেছে? সব একই রইল, শুধু একটা পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি,
সেটা হচ্ছে যে এই সিগমা টু পি এক্সটা দুটো যে পাই ছিল তার মাঝে ঢুকে গেছে। প্রথমে ছিল সিগমা টু এক্স, তাই আছে, সিগমা টু এস, সিগমা টু এসই আছে। তারপরে ছিল সিগমা স্টার টু এস, সিগমা স্টার টু এসই আছে। তারপরে যেটা সিগমা টু পি এক্স ছিল সেটা চলে গেল কোথায়? দুটো পায়ের মাঝে, অর্থাৎ পাই এবং পাই স্টারের মাঝে ঢুকে গেল। তারপর তাহলে কি আছে? তারপর পাই আছে, পায়ের পরে সিগমা টু পি এক্স ঢুকলো, তারপরে পাই স্টার, তারপর সিগমা স্টার টু পি এক্স। তাহলে এখন এই যেহেতু নন ক্রসিং রুলটাকে আমি ইনকর্পোরেট করলাম, তাহলে এখন আমার ছবি আঁকতে হবে এই মেথডে।